ইভান ছাদের নিচের দিকে তাকিয়ে দেখে ইনিয়ার শরীর রক্তাক্ত হয়ে গেছে। সেটা দেখে ইভানের মনে মায়া হয় না, বরং ছাদ থেকে চলে আসতে চায়। তখন নাতাশা এসে হাত ধরে ফেলে। আজ প্রথম তার ভাইয়ের সাথে উচ্চ গলায় রাগ দেখিয়ে বলে, ভাইয়া তুমি এটা কি করলে? তুমি ওকে কেন ধাক্কা দিলে? ও ছাদ থেকে তো পড়ে গেল, ওর শরীর থেকে রক্ত পড়ছে, ও মারা যাবে ভাইয়া। নাতাশার কথা শুনে ইভানের মনে কোনো পরিবর্তন দেখা যায় না, বরং সে মনের তৃপ্তি নিয়ে তার বোনকে বলে, দেখ নাতাশা, তোর নিয়ে আমার কেউ হয় না, তাই ওর শরীরে রক্তাক্ত হোক বা মারা যাক, তাতে আমার কিছু যায় আসে না। ইভান কথাটা বলে দু পায়ে হেঁটে ছাদ থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে গেল। নাতাশার রাগ হচ্ছে নিজের ভাইয়ের উপর, কিন্তু তার এখন রাগ দেখালে হবে না, বরং ইনিয়াকে বাঁচাতে হবে। তাই সে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। নাতাশা তাড়াতাড়ি করে তার মা বাবাকে ডাক দিতে থাকে আর ছাদ থেকে নিচে নামতে থাকে। আরুনা বেগম ও মিলন সাহেব তাদের রুমে বসে নিজের পারিবারিক বিষয় আলোচনা করছিল। হঠাৎ করে নাতাশার চিৎকার শুনে তারা আতঙ্কিত হয়ে যায়। আরুনা বেগম তাড়াহুড়ো করে রুম থেকে বের হয়ে আসে। অন্যদিকে নাতাশাও ছাদ থেকে নেমে আসে। আরুনা বেগম নিজের মেয়েকে এত তাড়াতাড়ি নিচে আসতে দেখে অবাক হয়। আরুনা বেগম বলে, কি হয়েছে নাতাশা? ইনিয়া কোথায়? নাতাশা, আম্মু ইনিয়া ছাদ থেকে পড়ে গেছে। হোয়াট? আরুনা বেগম যে কি বলবে সেটা সে ভুলে গেছে। তবে নাতাশা দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায় বাইরে। ইনিয়া যে ক্ষণে পড়ে গেছে সেখানে যায় নাতাশা। এরপর বাড়ির গার্ড দারোয়ান সবাইকে ডাক দেয়। নাতাশা গিয়ে ওর মেয়ের মুখ উঁচু করে তুলে দেখে ওর কপাল থেকে অবিরাম রক্ত পড়ছে। তবে তার চেহারা কোনো সমস্যা হয় নাই। এর কাজ আসল না, শুধু বাড়ি সাজানোর জন্য ব্যবহার করা হয়েছে। তবে চৌধুরী বাড়ির ছাদ বেশ উঁচুতে অবস্থিত, যেই কারণে ইনিয়ার অনেক ক্ষতি হয়েছে। আরুনা বেগম সেখানে উপস্থিত হয়। নাতাশার কোলে ইনিয়াকে দেখে, রক্তাক্ত দেহ দেখে আরুনা বেগম শ্বাস নিতে ভুলে যায়। মিলন সাহেব কাছে এসে জড়িয়ে ধরে ইনায়াকে। এরপর দারোয়ান ও বাড়ির সকলের সাহায্য নিয়ে ইনিয়াকে বাড়ির ভেতরে নিয়ে যায়। আরুনা বেগম চারপাশে কে ঘটছে তা সে ভুলে গেছে, শুধু চোখ দিয়ে জল বিসর্জন দিচ্ছেন। মিলন সাহেব ডাক্তারকে ডাক দেন। ওনার গলা কাঁপতে থাকে, তবুও ডাক্তারের সাথে কথা বলে তাকে বাড়িতে আসতে বলে। ডাক্তার অতি অল্প সময়ের মধ্যে বাড়িতে চলে আসে। এরপর চিকিৎসা শুরু করে দেয় আর আরুনা বেগম বাড়ির ভেতরেই আসে। এরপর ডক্টরের কাছে এসে জিজ্ঞেস করে, ডক্টর, আমার মেয়ে ভালো হয়ে যাবে তো? ওর কোনো ক্ষতি হবে না তো? আমার মেয়ে আমাকে ছেড়ে চলে যাবে না তো? চৌধুরী বাড়ির পারিবারিক ডাক্তার উনি, তাই উনি সব জানে। আরুনা বেগম যে ইনায়াকে কতটা ভালোবাসে তা ওনার অজানা না। তবে এখন যা অবস্থা, ডক্টর কিছু বলতেও পারছে না। ইনিয়ার শরীরে কাঁচ ফুটে গেছে আর এতে উপর থেকে পড়ে যাওয়ার কারণে বেশ সমস্যা হয়েছে। তবে ডক্টর শান্ত হয়ে বলে, ম্যাম টেনশন করবেন না, ইনায়া ঠিক হয়ে যাবে। দেখবেন উপরওয়ালা আপনার থেকে আপনার মেয়েকে কখনো আলাদা করবে না। ওনার উপর বিশ্বাস রাখেন আরুনা ম্যাম। ডাক্তারের কথা আরুনা বেগমের পছন্দ হয়েছে, কিন্তু উনি শিওর দিয়ে কথা বললেন না তার মেয়ে সুস্থ হয়ে যাবে। মিলন সাহেব স্ত্রীর মনের অবস্থা বুঝতে পারে। ইনিয়া যে আরুনা বেগমের জন্য কি তা ভাষায় প্রকাশ করতে পারে না। মিলন সাহেবের নিজেই খুব কষ্ট হচ্ছে, কিন্তু তা প্রকাশ করা যাবে না। তাকে শক্ত থাকতে হবে, পরিস্থিতি সামলে রাখতে হবে। মিলন সাহেব এগিয়ে গিয়ে আরুনা বেগমকে রুম থেকে বের করে নিয়ে আসে আর বলে, আরুনা, আমাদের মিনার কিছু হবে না, শুধু একটু ব্যথা পেয়েছে, ও দেখবে ঠিক হয়ে যাবে। আরুনা বেগম যেন নিজেকে আর শান্ত রাখতে পারছে না, নিজের স্বামীর বুকে মাথা দিয়ে অঝরে কান্না করতে থাকে। মিলন সাহেবের নিজেরও কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু পুরুষ মানুষ কি চাইলে কান্না করতে পারে? মিলন সাহেব স্ত্রীকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলে, মিলন, ইনিয়ার কিছু হয়ে গেলে আমি সত্যিই বাঁচব না। ও আমার শুধু মেয়ে না, ও আমার কলিজা। ওর শরীরে এক একটা আঘাত আমার মৃত্যুর সমান কষ্ট হয়। মা হয়ে আমার মেয়ের মৃত্যু সহ্য করতে পারছি না মিলন। আমার মেয়ে ইনিয়াকে আমি সুস্থ চাই। মিলন সাহেব নিজেও ইনিয়ার এরকম অবস্থা সহ্য করতে পারছে না। ছোটবেলা থেকে
ইনিয়াকে নিজের মেয়ের মতো করে বড় করেছে, আর আজ সেই ইনিয়া রক্তাক্ত শরীর নিয়ে পড়ে আছে। বাবা হিসেবে উনি এইটা কেমন করে মেনে নেবে? মিলন সাহেব বলে, আমাদের মেয়ের কোনো ক্ষতি হতে পারে না, অসম্ভব। ডক্টর ইনিয়ার শরীর রক্ত বন্ধ করতে পেরেছে, তবে এখনও জ্ঞান ফেরাতে পারি নাই। আর কোনোদিন পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে, কারণ নিচের দিকে পড়ে যাওয়ার কারণে মাথায় বেশ আঘাত পেয়েছে, যার কারণে ও হয়তো কোমায় চলে যাবে। ডক্টর রুম থেকে বের হয়ে আসে। আরুনা বেগম আর মিলন সাহেব ডক্টরের কাছে ছুটে আসে। আরুনা বেগম এক বুক আশা নিয়ে জিজ্ঞেস করে, ডক্টর কি হয়েছে আমার মেয়ের? সুস্থ হয়ে গেছে তাই না? আমার মেয়ের সাথে আমি কথা বলতে চাই, বলুন ও সুস্থ হয়ে গেছে তাই না? আরুনা বেগমের কষ্ট দেখে খুব খারাপ লাগছে ডক্টরের, তবে সত্যি ঘটনা বলা উচিত ওনার। ডক্টর বলে, সরি ম্যাম, আমরা ইনাইয়ার শরীর থেকে রক্ত পড়া বন্ধ করতে সক্ষম হয়েছি, কিন্তু এখনও তার জ্ঞান ফিরেনি। হয়তো মাথায় আঘাত লাগার কারণে কোমায় চলে গেছে। ডক্টর কথাটা বলে দিয়েছে, কিন্তু কথাটা আরুনা বেগমের কাছে তীরের মতো এসে বেঁধে গেছে। ইনিয়া যে আর ওনার সাথে কথা বলবে না, এটা উনি মেনে নিতে পারে না। আরুনা বেগম বলে, আমার মেয়ে যে আমার সাথে কথা বলবে না, এটা কি বিশ্বাস করা যায় ডক্টর? ও কথা না বলে আমার দম বন্ধ হয়ে যাবে ডক্টর। ওর মুখের মামুনি ডাক না শুনলে আমি বাঁচতে পারবো না। আপনার যত টাকা দরকার আপনি নিয়ে যান, কিন্তু আমার মেয়েকে সুস্থ করে দিয়ে যান ডক্টর, দয়া করুন ডক্টর। আরুনা বেগমের জন্য ডক্টরের কষ্ট লাগছে, তবে যা সত্যি সেটা বলতে হবে ওনাকে। ডক্টর কথাটা বলে আবার রুমে চলে যায়। আরুনা বেগম কান্না করতে করতে মাটিতে বসে পড়ে। মিলন সাহেব নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। উনিও কথাটা শুনে দু পা পিছিয়ে যায়। আরুনা বেগম বলে, আমার মেয়ে কোমায় চলে যেতে পারে না। ও আমার সাথে কথা না বলে কখনো থাকতে পারবে না, অসম্ভব। প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে এই নিয়ে জ্ঞান ফিরে আসে নাই। আরুনা বেগম অনেক কান্না করছে, কিন্তু কিছুই হয় নাই। ইভান একেবারের জন্য ইনিয়াকে দেখতেও আসেনি, বরং সে এতদিন নিজের ছোটবেলা বন্ধুদের সাথে ঘোরাফেরা পার্টি করে বেরিয়েছে। আজকে ইভান বাড়িতে ফিরে আসে। সে সুন্দরবনে বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল, সেখানে 1 সপ্তাহ এনজয় করেছেন। নাতাশা রান্না করছে, কারণ আরুনা বেগমের শরীর একদম ইনিয়ার চিন্তায় খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে। হঠাৎ করে বাড়ির দরজায় বেল বেজে ওঠে। নাতাশা রান্নাঘর থেকে গিয়ে দরজা খোলে, এরপর দাঁড়িয়ে আছে তার সামনে ইভান। তার মন মেজাজ বেশ ফুরফুরে। নাতাশাকে দেখে ইভান বলে, সুন্দরবন থেকে তোর জন্য অনেক সুন্দর সুন্দর উপহার এনেছি, চল ভিতরে যা, তোকে সব দেখাবো। ইভানের হাসি মুখ নাতাশার সহ্য হয় না, সে কোনো কথা না বলে চলে যায়। ইভান পিছনে পিছনে আসে। ছাদ থেকে ইভান ইনিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, সেটা এখনো অবধি কেউ জানে না। নাতাশা কাউকে বলে নাই, তবে নিজের ভাইয়ের উপর সব ভালোবাসা তার উঠে গেছে, কারণ তার ভাইয়ের এতটা জঘন্য রূপ দেখে তার মনের ভিতর ঘৃণা হয় ইভানের জন্য। ইভান বলে, আচ্ছা বাড়িতে তো মানুষ কম কেন? আব্বু আম্মু কোথায়? আব্বু অফিসে গেছে আর আম্মু রুমে আছে। ইনিয়া কোমায় চলে গেছে, জ্ঞান ফিরে আসে নাই। এই ইনিয়ার কথা আমি জানতে চাই নাই, ও যদি মারাও যায় তাতে আমার কিছু যায় আসে না। ইভানের কথা শুনে নাতাশা নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না, কারণ ইনিয়াকে সে নিজের বন্ধুর মতো দেখছে। ছোটবেলা থেকে তার সমবয়সী থাকার কারণে একসাথে পড়াশোনা করেছে, খেলা করেছে। আজকে ইভান ইনিয়ার সাথে এরকম করছে, এটা নাতাশা মেনে নিতে পারছে না। নাতাশা রাগী কণ্ঠে বলে, ভাইয়া, ইনিয়া মারা গেলে তোমার কোনো কষ্ট হবে না, কারণ তোমার মধ্যে কোনো মন বা মনুষ্যত্ব বলতে কিচ্ছু নেই। আরে মানুষ তো একটা পশুকে খুন করতে গেলেও তার কষ্ট হয়, কিন্তু তোমার হয় না, কারণ তুমি মানুষ নও, তুমি অমানুষ হয়ে গেছো। তোমার মধ্যে কোনো মনুষ্যত্ব নাই সে। হ্যাঁ আমি অমানুষ, কারণ এই ইনিয়ার প্রতি আমার কোনো ফিলিংস নেই, ওকে ঘৃণা করি আমি। ভাইয়া, তুমি সেই দিন ইনিয়াকে ছাদ থেকে ফেলে ধাক্কা দিয়ে মারতে চেয়েছো, কালকে দেখা যাবে নিজের বোনকে খুন করে ফেলবে। নাতাশার কথা শেষ হওয়ার আগেই হঠাৎ করে একটা গ্লাস ভেঙে যাওয়ার শব্দ শোনা যায়। ইভান আর নাতাশা পিছনে ফিরে তাকায়। পিছনে ফিরে তাকিয়ে দেখে আরুনা বেগম দাঁড়িয়ে আছে, ওনার হাত থেকে গ্লাস ভেঙে গেছে।
নাতাশা তাড়াতাড়ি করে তার মায়ের কাছে যায় আর বলে, আম্মু তুমি এখানে, তোমার কি কোনো কিছু দরকার? আরুনা বেগম কোনো কথা শুনলেন না, বরং সে নাতাশার হাত সরিয়ে দিয়ে সামনে দাঁড়ায় ইভানের। ইভান ভালো করে তার মায়ের দিকে তাকিয়ে দেখে, শরীরে কোনো শক্তি নেই মনে হচ্ছে ওনার, গলার হাড় দেখা যাচ্ছে। এমন অবস্থা হয়েছে আরুনা বেগমের। আরুনা বেগম বলে, নাতাশা এটা কি বলো ইভান? তুমি কি সত্যি ইনাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছ? ইনিয়ার কোমায় চলে যাওয়ার পিছনে তোমার কোনো হাত আছে? ইভান তার মায়ের কথা শুনে একটা অদ্ভুত রিয়াকশন দেয়, যেখানে তার খারাপ লাগা ভালো লাগা প্রকাশ পায় না। ইভান খুব শান্ত স্বরে সত্যি কথা বলে দেয়, আমি ইনিয়াকে ছাদ থেকে ফেলে দিয়েছি। ওই মেয়েকে খুন করার ইচ্ছে ছিল, কিন্তু বেঁচে গেছে। যদি মরে যেত তাহলে আরও ভালো হতো। ইভানের বলা কথাটা আরুনা বেগমের কাছে অশান্ত ঝড় তুলে দিয়েছে। আরুনা বেগমের সব শক্তি দিয়ে ইভানের গালে থাপ্পড় বসিয়ে দেয়, যার দাগ স্পষ্ট ইভানের গালে ফুটে উঠেছে। নাতাশা নিজেও চমকে যায়, ইভানের গালে হাত দেওয়ার আগেই আরেকটা থাপ্পড় পড়ে ওর গালে। আরুনা বেগম অগ্নির চোখে তাকিয়ে গর্জন করে বলে, তোমার সাহস কী করে হয়? তুমি আমার মেয়েকে খুন করতে চেয়েছো। তোমার জন্যই ইনি আজকে কোমায় চলে গেছে। আমার ছেলে হয়ে তুমি একটা নিষ্পাপ মেয়েকে খুন করতে চেয়েছো। তুমি একটা খুনি ইভান। আজ প্রায় 15 বছর পর আরুনা বেগম নিজের ছেলের গায়ে আবার থাপ্পড় দিল। আরুনা বেগমের শরীরের রাগ ঠিক কতটা তা ওনার চোখ দেখে বোঝা যাচ্ছে। এবার নিজের গালে হাত দিয়ে দেখে এখানে থাপ্পড়ের দাগ বসে গেছে। আজকে আবার ওই ইনিয়ার জন্য তার মায়ের হাতে থাপ্পড় খেতে হলো। তার ইভান বলে, হ্যাঁ আম্মু, আমি খুনি, ওই ইনিয়ার খুনি। ওই মেয়ের জন্য আমার জীবন থেকে সব সুখ শেষ হয়ে গেছে। ওই মেয়েকে আমি ঘৃণা করি, ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলতে চেয়েছি। ও কিন্তু একটু জন্য বেঁচে গেছে, কিন্তু পরেরবার ওকে সত্যি খুন করে ফেলবো আমি। ইভানের কথা শুনে আরুনা বেগম সত্যি অবাক হয়। তার ছেলে হয়ে সত্যি একটা মেয়েকে খুন করতে পারে তা ভাবতেই পারে না। 15 বছরের ইভানের রাগ কমে নাই, বরং সেটা ধীরে ধীরে ঘৃণায় পরিণত হয়েছে। আরুনা বেগম বলে, ইভান কেন ঘৃণা করো ইনিয়াকে? কী করেছে ও তোমার সাথে? আম্মু, ইনিয়া আমার যে ক্ষতি করেছে তা অন্য কেউ করে নাই। ওর জন্য আজকে আমার মা আমার থেকে দূরে সরে গেছে। নিজের পরিবার থেকে 15 বছর দূরে থাকতে হয়েছে শুধুমাত্র এই মেয়েটার জন্য। ইনিয়া যদি আমার জীবনে না আসতো তাহলে আমার সব কিছু হতো না। তাই ঘৃণা করি ওকে। তার জন্য কি তুমি ইনায়াকে খুন করার চেষ্টা করবে ইভান? হ্যাঁ করব, অবশ্যই করব। আমি ওকে মেরে ফেলতে চাই। ইনিয়া তোমার বউ হয় ইভান। আরুনা বেগমের কথা শুনে ইভান হাসে আর বলে, যেখানে আমি বিয়েই মানি না সেখানে ইনিয়াকে কিভাবে বউ হিসাবে মেনে নিব? ইনিয়ার নামটা আমার কাছে ঘৃণিত নাম। ওকে দেখলেই আমার শুধু ঘৃণা লাগে। হাসপাতালে ইনিয়া আর চিকিৎসা চলছে। এখন ওর অবস্থা আগের তুলনায় ভালো। বিদেশ থেকে দেশের সবচেয়ে নামকরা ডাক্তার নিউরো সার্জন ওর জন্য আনা হয়েছে। 3 দিন আগে মাথায় একটা বড় অপারেশন হয়। শরীর সুস্থ হতে শুরু করেছে, কিন্তু ইনি এখনও কোমা থেকে জাগেনি। অপারেশনের পরে তাকে হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে, নিজের ঘরে নিজের পরিচিত বিছানায়। জানালার ফাঁক গলে রোদের আলো ধীরে ধীরে ইনিয়ার মুখে পড়ে। হঠাৎ করে চোখ খুলে ওর চোখ মেলে দেখে সে নিজের রুমেই, কিন্তু আশেপাশে কেউ নেই। ইনায়া মাথায় হাত রাখে, ধীরে ধীরে উঠে বসে। টেবিলের উপর থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখে দুপুর বাজছে। পাশের কাভার থেকে ফোন বের করে ডেট দেখে চমকে ওঠে। আমার যতদূর মনে পড়েছে আমি তো 1 তারিখে ছাদ থেকে পড়ে গিয়েছিলাম, কিন্তু ফোনে আজকে দেখাচ্ছে 7 তারিখ। মানে কি আমি 7 দিন পর্যন্ত অজ্ঞান ছিলাম? ইন্ডিয়ার মাথায় হঠাৎ ভেসে ওঠে সেই দিনের ছাদ আর সেই ছেলেটা যে ওকে ধাক্কা দিয়েছিল। কিন্তু কে সে? এই বাড়িতে কী করছে? ওর চোখে মুখে ভয়ের ছাপ। এদিকে না আরুনা বেগম না নাতাশা কাউকে দেখতে পাচ্ছে না সে। মামুনি কোথায়? ভালো বাবা কোথায়? আমি এতদিন অজ্ঞান ছিলাম নিশ্চয়ই। মামুনি অনেক কেঁদেছে। আমাকে ওর কাছে যেতে হবে। মাথা ধরে আছে, পা কাঁপছে। দেওয়াল ধরে ধরে ইনিয়া ঘর থেকে বের হয়। অন্যদিকে আরুনা বেগম ইভানের এড়ানো ঝগড়া থামেনি, বরং বেড়েই চলেছে।
আরুনা বেগম বলছেন, ইভান তোমার আর ইনিয়ার বিয়ে হয়েছে, ইনিয়া তো আমার বউ, সেটা ভুলে যাওয়া যাবে না। আইন মতে সে তোমার স্ত্রী। ইভান ঠান্ডা গলায় উত্তর দেয়, আম্মু তুমি ভুলে যাচ্ছ, আমাদের বিয়ের সময় আমি আর ইনিয়া দুজনেই মাইনর ছিলাম। আইন অনুযায়ী সেটা কোনো বৈধ বিয়ে না। তবে শরীয়ত অনুযায়ী ইনি আমার বউ। তবে আমি সেখান থেকে ওকে আমি মুক্তি দিতে চাই, তালাক দিব আমি। আরুনা বেগম হতবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে থাকেন। এদিকে ইনিয়ার মাথায় প্রচণ্ড ব্যথা উঠছে, তবুও এগোয়ে মামুনিকে দেখতে। ড্রয়িং রুম থেকে ভেসে আসা মামুনির গলার আওয়াজ শুনে নিচে নামতে থাকে। কেউ সেই দিকে তাকায় নেই, কারণ সবাই তখন কথা বলায় ব্যস্ত। ইনিয়া ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামে, মাথা দিয়ে রক্ত ঝরছে, তবুও মামুনিকে দেখতে পেয়ে সব ভুলে যায় সে। ঠিক তখনই তার চোখ পড়ে ওই ছেলেটার দিকে, যে তাকে ছাদ থেকে ধাক্কা দিয়েছিল। আরুনা বেগম রাগে বলে ওঠেন, ইভান তুমি কিন্তু আজ বেশি বাড়াবাড়ি করছো। ইভানের ঠোঁটে এক দুষ্টু হাসি টেনে মায়ের দিকে তাকিয়ে বলে, না আম্মু, এখনও বাড়াবাড়ি শুরু করিনি। তারপর সোজা উচ্চস্বরে দাঁড়িয়ে বলে, আমি ইভান চৌধুরী সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আমার বিবাহিত স্ত্রী ইফতিজা জান্নাত ইনায়াকে তালাক দিচ্ছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আজকের পর থেকে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, না শরীয়ত অনুযায়ী না সামাজিকভাবে। আজ থেকে ওর সাথে সমস্ত সম্পর্ক শেষ। তার কথা শুনে চৌধুরী বাড়ি স্তব্ধ হয়ে গেল। আরুনা বেগম ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে নিষ্পলকভাবে। আর ইভান সে হাসছে, তার চোখ আজ এক অদ্ভুত খুশির আলো। ঠিক তখনই নাতাশা পেছনে ফিরে তাকে দেখে অবাক হয়ে যায়, ইনায়া। সেই রক্তমাখা মুখ, তবুও ভাঙা ভাঙা পায়ে দাঁড়িয়ে থাকা সেই মেয়ে ইনায়া। রাত প্রায় 10টা, চারদিকে রাতের নিস্তব্ধতা ছড়িয়ে পড়ছে। হাসপাতালে এক করিডোরে একজন মায়ের আর্তনাদ শোনা যাচ্ছে। একজন মা তার ছেলে হারানোর বেদনায় কান্না করছে। পৃথিবীর সকল মায়া, ভালোবাসা, আবেগ তার কাছে এখন তুচ্ছ মরীচিকা। মৃত্যু কথাটা এই দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর আর সত্যি। পৃথিবীতে মানুষের বেঁচে থাকার কত প্রয়াস, সৌন্দর্য, রূপ আর অহংকারের মিথ্যে মায়ায় তারা বন্দী। কিন্তু সকল মায়া, মোহ, সম্পর্কের বন্ধন ছিন্ন করে একদিন মানুষ মৃত্যুর মুখে পতিত হবে। বর্তমান জীবন আর স্বার্থপর পৃথিবী ছেড়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিবে। হাসপাতালের করিডোরে কান্না করা এক মায়ের নাম রেহানা বেগম, যার সন্তানের মৃত্যুর খবর শোনা যাচ্ছে। সমস্ত হাসপাতালে জুড়ে এখন তার কান্নার আর্তনাদ শোনা যাচ্ছে। মায়ের ভালোবাসা কি অদ্ভুত, তাই না? যে সন্তানের সাথে গত 10 বছর যাবৎ উনি কথা বলেনি, যার মুখ দেখার ইচ্ছে প্রকাশ করে নাই, আজ তার মৃত্যুর সংবাদ শুনে উনি পাগলের মতো কান্না করে যাচ্ছেন। মানুষ বেঁচে থাকলে তার প্রতি সকলের কত অভিযোগ, নিরপরাধ হয়েও ঘৃণাপাত্র হয়। কিন্তু মারা যাওয়ার পর তার চরম শত্রুও তার জন্য কান্না করে। সমাজের মানুষ তাকে ভালো লোক ছিল বলে সম্বোধন করে। ডক্টর অরণ্যর মৃত্যুর কথা বলে চলে যায়। রেহেনা বেগম কান্না করছেন, আরুনা বেগম তাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছেন। অন্যদিকে ডক্টরের কথা শুনে ইনিয়া পাথরের ন্যায় শান্ত আর পাষাণ হৃদয়ের মতো দাঁড়িয়ে রয়েছে। তার চোখে পানির বিন্দুর ফোঁটা দেখতে পাওয়া গেল না। ডক্টরের বলা কথা ইনিয়ার কানে পৌঁছায়, কিন্তু তবুও সে নীরব। ডক্টরের বলা কথাটা আবার নিজের মনের আওয়াজতে থাকে। তার অরণ্য কি সত্যি মৃত? ইনিয়ার মনের মধ্যে থাকা কথার কোনো উত্তর জানা নেই তার, কিন্তু তার হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, প্রচুর ব্যথা করছে, সারা শরীর অবশ হয়ে যাচ্ছে। শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার শক্তি তার এখন নেই। ডক্টরের কথা শুনে মিলন সাহেবের মাথায় হাত দিয়ে সিটে বসে পড়ে। অন্যদিকে ইভান ইনিয়ার পিছনে দাঁড়িয়ে রয়েছে। ইনিয়ার মনের অবস্থা ইভান বুঝতে পারে। ইনিয়া তার পাশে থাকা দেওয়ালে হাত রাখে। দেওয়াল ধরে দাঁড়িয়ে থাকার মতো শক্তি তার শরীরের এখন নাই। শরীর ঠান্ডা হয়ে অবশ হয়ে যাচ্ছে। ইনিয়ার চোখের সামনে অন্ধকার দেখছে। অরণ্যর হাস্যকর মুগ্ধতা ভরা চেহারা বারবার ভেসে উঠছে। ইনিয়ার চোখে ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। সে পড়ে যায়। তার আগের ইভানে ছুটে আসে তার কাছে। ইভান তখন ইনিয়াকে ধরতে যাবে, তার আগে ইনিয়া প্রতিবাদী স্বরে বলে ওঠে, ছুঁয়েন না আমায় ইভান ভাই, আমার স্বামী জীবিত থাকুক বা মৃত, শুধু সে ছাড়া আমার শরীর টাচ করার অনুমতি
অন্য কোনো পুরুষকে আমি দেব না, দূরে সরে যান। ইনিয়া তার কণ্ঠ দিয়ে অন্য কোনো শব্দ উচ্চারণ করার শক্তি হয় নাই, সে অজ্ঞান হয়ে যায়। তবে তার জ্ঞান থাকা অবধি অর্ণর নাম শুধু তার কণ্ঠে ধ্বনিতে উচ্চারিত হয়েছে। পাশে থাকা চেহারে ইনিয়ার নিথর দেহ লুটিয়ে পড়ল। আজ যদি অর্ণ থাকতো তবে তাকে ধরত। ইনিয়ার সব বিপদে তার স্বামীকে পাশে থেকেছে। ইনিয়ার মনে হয় আজও তার প্রত্যাশা করছে। ইভান নিজের হাত গুটিয়ে নেয়। সামনে থাকা নারীকে আজ তার অন্য কারো স্ত্রী মনে হচ্ছে। অন্য পুরুষের সম্পত্তির উপর ইভান হক জমাতে চায় না। তাকে ছুঁয়ে দেখার ইচ্ছে তার মন থেকে লোপ পেয়েছে। ইভান ইনিয়ার নেতরদেহের দিকে তাকিয়ে থাকলো। এরপর দূরে থাকা নাতাশার নাম ধরে ডাক দেয়। সকলের থেকে দূরে নাতাশা আর আরুনা বেগম রয়েছে। রেহেনা বেগম কান্না করছে। মূলত আরুনা বেগম আর নাতাশা তাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। ভাইয়ের ডাক শুনে নাতাশা কার কাছে আসে। ইভান বলে, নাতাশা, তুমি ইনিয়াকে অন্য কোনো ক্যাবিনে নিয়ে যাও। ইনিয়া অজ্ঞান হয়ে গেছে। লাশঘর দেওয়ার স্পষ্ট খোদাই করে লেখা রয়েছে কথাটা। লাশঘরের চারপাশে এক অদ্ভুত নীরবতা কাজ করছে। কি থমথমে পরিবেশ আর অদ্ভুত ভয়ঙ্কর সব আওয়াজ তার কানে ভেসে আসছে। লাশঘরের সামনে একজন দারোয়ান বসে রয়েছে, তার হাতে একটা লাঠি। দারোয়ান কম তাকে দেখে কোনো ভয়ঙ্কর পিশাচ মনে হচ্ছে। দারোয়ানের সামনে থাকা দুজন পুরুষ আর একজন নারীর দিকে দৃষ্টিপাত করে। এরপর গম্ভীর স্বরে বলে, কে আপনারা? কোনো মানুষ মারা গেছে আপনাদের? লাশ লাগবো? দারোয়ান গম্ভীর ভাষায় বলা কথা শুনে ইভান সামান্য ভয় পায়। জীবনে তার অনেক অভিজ্ঞতা রয়েছে, বহু দেশ শহর ভ্রমণ করেছে, কিন্তু আজ প্রথম লাশঘর নামে এক অদ্ভুত জায়গায় তাকে আসতে হয়েছে। তার পাশে রয়েছে মিলন সাহেব আর নাতাশা। হাসপাতালের এক ফাঁকা রুমে অজ্ঞান হয়ে যাওয়া ইনায়া শুয়ে রয়েছে। তার শরীর দুর্বল, রক্ত তাকে ভিটামিন জাতীয় ইঞ্জেকশন দিয়েছে। আর রেহেনা বেগম এখনও কান্না করে যাচ্ছেন। আরুনা বেগম তাকে সান্ত্বনা দিচ্ছে। হাসপাতালে থাকা এক ওয়ার্ড বয় বলছে, মৃত ব্যক্তির লাশ মর্গে রাখা হয়, যার জন্য ইভান চৌধুরী আর মিলন সাহেব এখানে এসেছে। অরণ্যর পরিবারে কোনো পুরুষ সদস্য নাই, নাতাশা তাদের সাথে এসেছে। যদি কোনো খারাপ সংবাদ হয় তাহলে তার বাবাকে সামলাতে হবে। ইনায়া অজ্ঞান ফিরতে এখনও সময় রয়েছে। ডক্টর যা ইঞ্জেকশন দিয়েছে, প্রায় 2 ঘন্টা পর তার অজ্ঞান আসবে। দারোয়ানের কথার জবাব মিলন সাহেব দেয়, প্রায় 2 ঘন্টা আগে অরণ্যরাজ চৌধুরী নামে একজন মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তার পরিবারের সদস্য আমরা। তার মৃতদেহ কোথায়? দারোয়ান মিলন চৌধুরীর কথা শুনে বলেন, এই জায়গায় হাজার হাজার মানুষের লাশ আছে প্রতিদিন। একটু আগে একটা মানুষ মারা গেছে, তার দেহ এখানে নিয়ে এসেছে। যান দেখুন, উনি আপনার আত্মীয় কিনা। ইভান আর মিলন সাহেব দারোয়ানের সাথে ভিতরে ঢুকে যায়। নাতাশা তাদের সাথে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু ইভান তাকে নিষেধ করে দেয়। নাতাশা বাচ্চাও ভয় পাবে। লাশঘরের ভেতরে ইভান ঢুকলো শুকনো ঢোক গিলে। সারা রুম বরফ নেই শীতল, শরীরের হাড্ডি মাংস জমে যাওয়ার উপক্রম। মর্গের মধ্যে প্রায় 100খানেক লাশ রয়েছে, সবার শরীর সাদা কাপড় দিয়ে মোড়ানো রয়েছে। মিলন সাহেব আর ইভান এগিয়ে যায়। দারোয়ান তাদের একটা লাশের কাছে নিয়ে যায়, যার সমস্ত শরীর সাদা কাপড় দিয়ে আবৃত। সদ্য মারা যাওয়ার কারণে রক্তের লাল বিন্দু বিন্দু সাদা কাপড়ের উপর রয়েছে। মৃতদেহের কাছে গিয়ে ইভানের শরীর ভয় বা কষ্টে ঠান্ডা বরফ হয়ে যায়। মিলন চৌধুরী খুব শান্ত, কিন্তু সেটা শুধু তার বাহিরে। মৃতদেহের দিকে এক দৃষ্টিতে একবার তাকিয়ে দেখেন উনি। আজ থেকে প্রায় 17 বছর আগে ঠিক এমন করে অ্যাক্সিডেন্টে তার ছোট ভাই মারা গেছে। অর্ণর বাবা নিলয় চৌধুরী আর রেহেনা বেগমের যখন বিয়ে হয় তখন মিলন চৌধুরী তা মেনে নেয় নাই, কারণ রেহেনা বেগম গরিব ঘরের সন্তান ছিলেন আর নিলয় মিলন সাহেব না জানিয়ে বিয়ে করেছিলেন, যার জন্য রাগে অভিমানে নিলয় চৌধুরী আর রেহেনা বেগমকে বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু মিলন সাহেব তার ভাইকে অনেক ভালোবাসত। শুধু তার অভিমান আর বংশের মর্যাদা রক্ষার জন্য উনি এমন করেছেন। চৌধুরী বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর নিলয় চৌধুরী আর রেহেনা বেগম বস্তির এক বাসায় ঠাঁই নেয়, যা মিলন সাহেব তার গোপন সাহায্যের মাধ্যমে জানতে পারে।
নীলয় সাহেবের তখন বেকার ছিল। কোনো চাকরি না করার কারণে তার সংসার অভাব দেখা দেয়। মিলন সাহেব গোপন তার বন্ধুর এক কোম্পানিতে চাকরি করার সুযোগ করে দেয়। যদি নীল চৌধুরী বা রেহেনা বেগম এর বিষয়ে কিছুই জানতো না। তাদের সংসার সুখে শান্তিতেই চলতো। কয়েক বছর পর তাদের ঘর আলো করে জন্ম নেয় অরণ্য আর সাইমা। অরণ্য যখন 10 বছর বয়স, তখন নীলয় সাহেব অ্যাক্সিডেন্টে মারা যায়। মিলন চৌধুরী ভাইয়ের মৃত্যুর কথা শুনে বস্তিতে ছুটে আসে, কিন্তু তখন অরণ্য আর রেহানা বেগম মিলন সাহেবকে তার বাবার হত্যাকারী মনে করত। সম্পদের লোভে মিলন সাহেব তার আপন ভাইকে হত্যা করেছে, এই কথা তাদের মনের মধ্যে গেঁথে যায়। এরপর মিলন সাহেবের সামনে আসে নাই, তাই ভাইয়ের মৃত্যু জানাজা উনি পড়ছেন কিনা সেটা অরণ্যর চোখে অগোচরে। সকলে যখন নীলয় সাহেবের কবর দিয়ে চলে যায়, তখন মিলন সাহেব তার ভাইয়ের কবরের কাছে যায়। মৃত ভাইয়ের কবরের মাটি আঁকড়ে ধরে কান্না করে। স্বামীর মৃত্যুর পর আবার রেহেনা বেগমের সংসারে অভাব ঘনিয়ে আসে। অরুণের বয়স তখন মাত্র 10 বছর আর সাইমার 6 বছর। যুবতী বিধবা রেহানা বেগম শিক্ষিত ছিলেন, যার জন্য উনি চাকরি করার সিদ্ধান্ত নেন। মিলন সাহেব তখন রেহানা বেগমকে একটা স্কুলে চাকরি দেয়। তাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে, যার বিষয়ে তারা কিছু জানতেন না। অর্ণ যখন ভার্সিটিতে পড়ে, তখন সে নতুন বিজনেস শুরু করার চেষ্টা করে। মিলন চৌধুরী সবসময় অরণ্যের প্রতিটি কার্যকলাপে নজর রাখে, অরণ্যর ব্যবসায় তাকে সাহায্য করে। অতীতের কথা মনে হতেই মিলন চৌধুরীর চোখে জল চলে আসে। উনি লাশের উপর থেকে কাঁপা কাঁপা হাত সাদা কাপড় সরান। এরপর যা দেখে তাতে উনি অবাক হয়ে যান। নাতাশা অনেক সময় ধরে তার বাবা আর ভাইয়ের জন্য অপেক্ষা করছে, কিন্তু তারা বাইরে হচ্ছে না। তার মনে ভয় করছে। প্রায় 5 মিনিট পর মিলন সাহেব আর ইভান বেরিয়ে আসে। দরজার কাছে আসতেই নাতাশা উস্কুস দৃষ্টিতে জিজ্ঞেস করে, আব্বু, কি দেখলে তোমরা? যে লোক মারা গেছে উনি অরণ্য ভাইয়া, নাকি অন্য কেউ? নাতাশার কথা শুনে মিলন সাহেব ওর মাথায় হাত রেখে বলে, ওই মৃতদেহর অরণ্য না। মিলন সাহেবের কথা শুনে নাতাশা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। এরপর দৌড়ে যায় রেহানা বেগম আর আরণ্য বেগমের এই খবর দিতে। ইনিয়ার কোলে থাকা বাচ্চা তার ছোট ছোট হাত দিয়ে ইনিয়ার মুখে আঘাত করছে। এতক্ষণ ইনিয়া আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হয়েছে, তাকে কোলে নিয়ে আদর করেনি, যার কারণে তার অভিমান বা রাগ হয়েছে। তাদের দুজনের খুনসুটির মধ্যে রুমে প্রবেশ করে সাইমা। সাইমা কোমরে হাত দিয়ে বলে, আয়ান, তুমি সকালে ঘুম থেকে উঠে মামির রুমে চলে এসেছো? মামি অফিসে যাবে, রেডি হতে দাও শোনা। সাইমা কথাটা বলে এগিয়ে আসে ইনিয়ার আর আয়ানের কাছে। এরপর আয়ানের হাত বাড়িয়ে তার কোলে যাওয়ার জন্য ডাকে, কিন্তু আয়ান আরও শক্ত করে ইনিয়াকে জড়িয়ে ধরে। সে তার মাম্মাকে ছেড়ে যাবে না। আয়ানের এমন কাণ্ড দেখে ইনায়া আর সাইমা দুজনেই হেসে ওঠে। সাইমা বলে, কী সুন্দর মামিকে পেয়ে মাকে ভুলে গেলে। মামি একবার অফিসে যাক, তখন দেখবে আয়ানকে কে কোলে নেয়। অরণ্যের বাড়ি প্রাণ ফিরে এসেছে। সকলে এখন হাসি মুখে। প্রায় 1 বছর 6 মাস আগে সাইমার সন্তান হয়েছে, যার নাম আয়ান। আয়ানের বাবা বিদেশ থেকে কয়েকদিন আগেই ফিরে এসেছে। অরণ্য কোমায় চলে যাওয়ার পর থেকে তার কোম্পানির সকল দায়িত্ব ইনিয়া পালন করেছে। অরণ্যের বাড়িটা এখন আগের মতো মৃত মানুষ দিয়ে ঘেরা নয়, বরং এখন প্রত্যেক মানুষ হাসি খুশি। তবে সকলের মুখে তার পূর্ণতার মধ্যে একজন অনুপস্থিতি সবাইকে পীড়া দেয়, যার নাম অরণ্য। ইনিয়ার জীবনে এখন যান্ত্রিক হয়ে গেছে, সকালে অফিসে আর রাতে বাড়ি ফিরে আসা। 2 বছর তার জীবন এমন করে চলছে, প্রতিটি দিন তার কাছে কয়েকশো বছরের সমান। অফিসের দায়িত্ব, সংসারের দায়িত্ব, সবার সাথে হাসি মুখে কথা বলা, সব নাটক করে সে আজ বড্ড ক্লান্ত। একটু ভালোবাসার কাঙাল সে। তবে ইনিয়ার অন্তরে চাওয়া পাওয়া তার অন্তরেই দাফন করে সকলের মিথ্যে ভালো থাকার নাটক করে যাচ্ছে। রেহেনা বেগম এখন সংসারের এক মায়ের সকল দায়িত্ব পালন করে। আগের মতো ঘরে বন্দি থাকে না। বাড়িতে থাকা অবস্থায় নাতি আর মেয়ের সাথে সব সময় কাটায়, আর বাকিটা সময় নামাজ পড়ে। অরণ্য সুস্থতার জন্য দোয়া করেন। অরণ্য কোমায় যাওয়ার পর থেকে হাসপাতালে নিয়মিত যান উনি।
কেবিনের কাছে গিয়ে অরণ্য হাত ধরে কান্না করেন, কিন্তু অরণ্য এখন বড্ড নিষ্ঠুর হয়ে গেছে। সকলের কান্না কষ্ট তার পাষাণ হৃদয় গলাতে পারে না। সে শান্ত চুপচাপ হয়ে বিছানায় শুয়ে থাকে, যেন কোনো মৌনব্রত রেখেছে। চৌধুরী বাড়ির সাথে এখন অরণ্যর পরিবারের সুসম্পর্ক হয়েছে। আরুনা বেগম আর মিলন সাহেব প্রায় এই বাড়িতেই আসে। রেহেনা বেগম আর সাইমাও ওই বাড়িতে যায়। ইনায়া আর ইভান এখন বন্ধুর মতো থাকে। বিজনেস সহ অন্য বিষয়ে একে অপরের সাহায্য সহযোগিতা করে। ইভান আর পূর্বার সম্পর্কে আগের মতো দূরত্ব নেই। একসাথে কাজ করার ফলে তারা এখন বন্ধুর মতো চলাফেরা করে। কখনো কোনো মানুষের অনুপস্থিতিতে জীবন থেমে থাকে না। শুধু সকল কষ্ট লুকিয়ে হাসতে জানলে জীবনে সুন্দর। শহরের সবচেয়ে বড় কোম্পানির মধ্যে একটা চৌধুরী কোম্পানি আর অরণ্যর কোম্পানি, যার নাম ARC। চৌধুরী বাড়িতে ইনিয়া উপস্থিত হয়। গত কয়েকদিন ধরে আরুনা বেগম অনেক অসুস্থ। অফিসে অতিরিক্ত কাজের চাপের কারণে ইনিয়া এতদিন বিজি ছিল, কিন্তু আজ সকল কাজ শেষ করে দেখা করতে এসেছে। ইনিয়া এখন আরুনা বেগমের রুমে অবস্থান করেছে। আরুনা বেগম হাত ধরে বলে, মামুনি, তোমার শরীরের অবস্থা এখন কেমন? ডক্টর কি বলেছে? আরুনা বেগম বলে, আগের চেয়ে ভালো। ডক্টর ওষুধ দিয়েছে, বলেছে নিয়মিত ওষুধ খেলে সুস্থ হয়ে যাব। ইনিয়া আরুনা বেগমের সাথে অল্প সময় কথা বলে। আরুনা বেগম খুঁটিয়ে খুঁটিয়ে ইনিয়ার মুখমণ্ডলের চেহারা সব কিছু পর্যবেক্ষণ করে। এরপর হতাশার নিঃশ্বাস ছাড়ে। জন্ম থেকে ইনিয়া মেয়েটা বড্ড অভাগা। জন্মের পর তার বাবার মৃত্যু হয়। 7 বছর বয়সে তার মায়ের অসুস্থতার কারণে মৃত্যু হয়। ইভানের সাথে জোর করে বিয়ে দেয় আরুনা বেগম, কিন্তু সেখানেও সুখ হয় না। আবার অরণ্যর সাথে বাধ্য হয়ে বিয়ে দেওয়া হয়। তবে আজ অরণ্য অ্যাক্সিডেন্ট করে কোমায় চলে গেছে। আরুনা বেগমের বড্ড কষ্ট হয় ইনিয়ার জন্য। মায়ের মন মেয়ে যদি কোনো কথা মুখ দিয়ে না বলে, তবুও তা বুঝে নেয়। তার ইনিয়া ভালো নেই, যা ইনিয়ার চোখ মুখ দেখে উনি বুঝে যান। শুধু সকলের সামনে মিথ্যে নাটক করে যায়। তার বান্ধবীর করা পরমিশে রাখতে পারল না। আরুনা বেগমের হাত ইনিয়ার মাথায় চলে যায়। আলতো করে মাথায় হাত বুলিয়ে দেয়। ইনিয়া শান্ত হয়ে যায়। কতদিন পর রাস্তার মামুনির আদুরের ছোঁয়া অনুভব করছে। হৃদয়ের কোণে জমে থাকা কষ্ট যেন তার চোখ দিয়ে পানির বিন্দুর ন্যায় ঝরে যাচ্ছে। ইনিয়ার চোখে পানি দেখে আরুনা বেগম তার দিকে হাত বাড়িয়ে দেয়। ইনিয়া শক্ত করে তার মামুনিকে জড়িয়ে ধরে আর বলে, মামুনি, সুখ কোথাও কিনতে পাওয়া যায়? আমি সমস্ত টাকা দিয়ে সুখ কিনতে চাই। সবসময় কেন আমাকে সবসময় কষ্ট সহ্য করতে হয়? কবে অন্যায় বা পাপ করেছি আমি মামুনি? আরুনা বেগম ইনিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। ইনিয়া অঝরে কান্না করে দেয়। সে আজ বড্ড টায়ার্ড। জীবনযুদ্ধে হেরে যাওয়ার সৈনিক। সামান্য সুখের আশায় দুঃখের সমুদ্রে ডুবে যাওয়া এক পরাজিত নারী। প্রতিটি মানুষের জীবনে কিছু সুখের মুহূর্ত থাকে, যা দিয়ে দুঃখের সময়টা সে পার করে দেয়। কিন্তু অভাগী ইনিয়ার জীবনে শুধু দুঃখ। সুখ বুঝি সবার ভাগে সহ্য হয় না। একাকিত্ব নামক শব্দটা ইনিয়ার সমস্ত অস্বস্তি জুড়ে রয়েছে, যা তার জীবনটা বিষিয়ে তুলছে। বড্ড শখ হয় ইনিয়ার সাধারণ নারীর মতো স্বামী, সংসার, সন্তান নিয়ে সুখে থাকতে। কিন্তু কিছু মানুষের শখ শুধু স্বপ্নই হয়ে থেকে যাবে। ভাগ্য আর বাস্তবতার লড়াইয়ে নিয়মিতর কাছে হেরে যায়। মায়ের মৃত্যুর সময় যদি ইনিয়াও মারা যেত, তবে হয়তো জীবনে এত কষ্টের সম্মুখীন হতে হতো না। মৃত্যু কোনো সমাধান না, কিন্তু জীবনে যদি মৃত্যু যন্ত্রণা থেকে অধিক বিষাদময় হয়ে যায়, তবে মৃত্যুই শ্রেয়। প্রায় 1 ঘন্টা আরুনা বেগমের সাথে সুখ দুঃখ সব বিষয়ে নিয়ে কথা বলে ইনিয়া। তারপর রুম থেকে বের হয়ে যায়। অফিসের কাজে ইভানের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তার। কম্পিউটারে মুখ গুজে বসে আছে ইভান। তার সম্পূর্ণ দৃষ্টি এখন কাজের উপর। হঠাৎ দরজায় নক করার শব্দ শুনে কম্পিউটার থেকে মুখ না তুলেই বলে, পূর্বা, রুমে আসার জন্য তোমার অনুমতি নেওয়ার কি দরকার? চলে আসো। পূর্বার নাম শুনে ইনিয়া ভুরু কুঁচকে তাকায় ইভানের দিকে। এরপর মুখে একটা মিষ্টি হাসি বজায় রেখে রুমের ভিতরে প্রবেশ করে। কম্পিউটারে মুখ গুজে এখনও কাজ করছে ইভান। ইনিয়া গিয়ে পাশে বসে। পূর্বা সবসময় ইভানের রুমে আসে। তারা একসাথে গল্প করে, কথা বলে, কাজ করে, যার জন্য ইভান মনে করেছে পূর্বা এসেছে।
ইভান তার পাশে কারো উপস্থিতি বুঝতে পারে। এরপর বলে, প্রভা, তুমি এমন চুপচাপ বসে আছো কেন? কথা বলছো না? প্রভাকে চুপচাপ থাকতে দেখে ইভান কাজ করা বন্ধ করে ফিরে তাকায়। তবে হঠাৎ করে ইনিয়াকে দেখে অবাক হয়ে যায়। ইভান হয়তো ইনিয়াকে প্রত্যাশা করে নাই। ইভানের এমন মুখ করে দেখে ইনিয়া হেসে ওঠে। ইভান অবাক হয়ে বলে, ইনিয়া তুমি এখানে? আর প্রভা কোথায়? ও আসে নাই? না ইভান ভাই, প্রভা আসে নাই। কিন্তু ইভান ভাই, মনে হয় আপনি প্রভার জন্য অনেক সময় ধরে অপেক্ষা করছেন। ইনিয়ার কথায় ইভান থতমত খেয়ে যায়। ইভান বলে, না এমন কোনো বিষয় না। আসলে প্রভা বিকেলে আমার রুমে আসে কাজের বিষয় জানার জন্য। এই জন্য আসলে মামুনির অসুস্থতার জন্য কয়েকদিন ধরে আসতে চাই, কিন্তু কাজের প্রেশারের আশা হয় নাই, যার জন্য আজ চলে আসলাম। আর অফিসে কাল মিটিং রয়েছে, যার জন্য এসেছি। ওকে। ইনায়া আর ইভান অফিসের মিটিং বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলছে। প্রায় 10 মিনিট পর কথা বলা শেষ হয়। ইনিয়া আর ইভানের মধ্যে এখন কোনো ধরনের ভালোবাসার সম্পর্ক নাই। ইভান এখন তার কাজ আর ব্যক্তিগত জীবন নিয়ে বিজি। ইভান জানে ইনিয়া কখনো অন্য জায়গা অন্য কোনো পুরুষকে দিতে পারবে না। অসম্ভবের প্রতি অসম্ভব টান রেখে লাভ কি? যে মানুষ তোমার ভাগ্যে নাই তার জন্য বৃথা চেষ্টা করার কোনো প্রয়োজনই নাই। ইনিয়া ইভানের থেকে বিদায় নিয়ে রুম থেকে বের হয়ে যায়। চৌধুরী বাড়ির সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে ইনায়া। উদ্দেশ্য তার এখন হাসপাতালে যাওয়ার। ইনিয়া যখন সিঁড়ি দিয়ে নিচে নামবে তার আগে একজন পিছন থেকে বলে ওঠে, বিবাহিত মেয়ে মানুষ হয়ে ও অন্য ছেলের রুমে এতক্ষণ থাকা কোনো ভদ্রনারীর কাজ। জামাই হাসপাতালে ভর্তি, মরে তো যায় নাই। হঠাৎ এমন কথা শুনে ইনিয়া দাঁড়িয়ে যায়। চৌধুরীর বাড়িতে এমন কথা তাকে কে বলতে পারে সেটা সে জানে। প্রতিটি কথা ইনিয়ার চরিত্র নিয়ে কথা বলেছে, যার কারণে ইনিয়া আত্মসম্মানে লেগেছে। যত তুমি চুপ করে সব সহ্য করবে ততই মানুষ তোমাকে দুর্বল ভেবে তোমার সাথে খারাপ ব্যবহার করবে। ইনিয়াকে এতক্ষণ কথা শোনানো মহিলা আর অন্য কেউ না, প্রভার মা। বিদেশে এতদিন থাকার পরেও যে একটা মানুষের মন মানসিকতা এতটা নিচু হতে পারে সেটা ওনাকে না দেখে জানতো না ইনায়া। চৌধুরী বাড়িতে না আসার অন্যতম একটা কারণ হলেন উনি। মহিলা অতিরিক্ত ফাজিল আর অভদ্র। প্রায় 1 মাস আগে উনি বিদেশ থেকে চৌধুরী বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। প্রভা যতটা ভদ্র আর শান্ত, তার মা ঠিক ততটাই অভদ্র আর বেয়াদব। এত বয়স হয়ে যাওয়ার পরেও কোথাও কোনো কথা বলতে হবে এর ন্যূনতম জ্ঞান বা বুদ্ধি ওনার নেই। পূর্বার মা শায়লা বেগম ইনিয়াকে একদম সহ্য করতে পারে না, যার কারণ হয়তো ইভান আর ইনিয়ার বিয়ের ঘটনা। নিজের মেয়ের সাথে ইভানের বিয়ে দিতে চান উনি। ইনিয়া পিছনে ফিরে শায়লা বেগমের দিকে তাকিয়ে বলে, মিসেস শায়লা বেগম, আপনি এই বাড়ির অতিথি আর আমার মামুনির বান্ধবী, যার জন্য আপনাকে আমি সম্মান করি। কিন্তু ইনিয়ার চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে তবে ইনিয়া তাকে ছেড়ে দেয় না। যথেষ্ট বয়স হয়েছে আপনার, কোথাও কোনো কথা বলতে হবে সেটা আপনার নিশ্চয়ই জানা রয়েছে। ইনিয়ার কথা শায়লা বেগম হাসে। এর মেয়ের সাথে তার শত্রুতা নেই, কিন্তু ইভান আর পূর্বার বিয়ের সবচেয়ে বড় বাধা ইনায়া। স্বামীর অসুস্থতার সুযোগ নিয়ে অন্য পুরুষের সাথে সময় কাটানো সে। পূর্বা খুব সহজ সরল মেয়ে, যার কারণে ইনিয়া এইসব জঘন্য খেলার বিষয়ে সে ধারণা করতে পারে না। কিন্তু শায়লা বেগম ইনিয়াকে ছেড়ে দিবেন না, অসম্ভব। শায়লা বেগম বলে, যার চরিত্র ঠিক নাই সে আবার চরিত্র নিয়ে কথা বলছে। প্রায় 10 মিনিট আগে ইভানের রুমে গেলে জামাই হাসপাতালে ভর্তি, এই জন্য অন্য পুরুষের সাথে। শায়লা বেগম কথাটা শেষ করার আগে ইনিয়া তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে দেখে। এরপর তেজদীপ্ত কণ্ঠে বলে, ভদ্র ভাষায় কথা বলেন আন্টি। আমার স্বামী অসুস্থ কিন্তু মারা যায় নাই, কথাটা আমার মনে আছে। আর ইভান চৌধুরী আমার ভাসুর হন। স্বামী অসুস্থ থাকার কারণে ব্যবসা ঘর সংসার সব সামলাতে আমার একটু সমস্যা হয়, যার জন্য ভাসুর হিসাবে ইভান চৌধুরী আমাকে সাহায্য করছেন। সো ভদ্র ভাষায় কথা বলেন। শায়লা বেগম ইনিয়ার এমন রাগ দেখে ভয় পান। তবুও উনি বলেন, ইনিয়া তুমি শুধু টাকার জন্য ইভানের সাথে অবৈধ সম্পর্কে জড়াতে চাও। ইনিয়ার ইচ্ছে করছে মহিলাকে থাপড় দিতে, কিন্তু সে বয়স্ক মহিলার গায়ে হাত তোলে না।
ইনিয়া বলে, শুনুন আন্টি, টাকার দরকার তার রয়েছে যে আপনার মতো এমন ছোট লোক। এই ইনিয়া রাজ চৌধুরী টাকার প্রয়োজন নাই। শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান আমার স্বামী, আর সে টাকা রেখে গেছে। সেটা দিয়ে আপনার মতো এমন 10টা নষ্ট মহিলাকে কেনা যাবে। আর আমি এই বাড়ির বউ। যদি এক্ষুনি মামুনিকে আপনার বলা ব্যবহারের কথা বলি, তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে বাড়ি থেকে। সো নেক্সট টাইম ভদ্রতা আর অসভ্যতা শিখে আমার সাথে কথা বলবেন, না হলে থাপ্পড় দিয়ে শিখিয়ে দিব, মনে রাখবেন। শায়লা বেগম কিছু বলতে যাবে এর আগে ইনিয়া সিঁড়ি দিয়ে নিচে চলে যায়। হাসপাতালে এখন সময় 7টা, বাহিরে মাগরিবের আজান শোনা যাচ্ছে। কেবিনের মধ্যে হঠাৎ অরণ্যর হাত সামান্য নড়ে ওঠে। প্রায় 2 বছর পর অরণ্যর চোখ খুলে যায়, পিটপিট করে। চোখ খুলে দেখে নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করে। অরণ্যর মাথার ব্যথা করছে। সামনে থাকা দেওয়াল ঘড়ির মধ্যে রাত 7টা বাজে। বেল উঠেছে। ঘড়ির নিচে তারিখ আর সাল রয়েছে। অরণ্য সালটা দেখে অবাক হয়ে বলে, হোয়াট দ্য হেল।